বিদেশে এমবিবিএস করার কথা উঠলেই আমাদের সবার আগে যে দেশটার নাম মাথায় আসে সেটা হলো রাশিয়া। প্রতি বছর হাজার হাজার ভারতীয় শিক্ষার্থী রাশিয়ায় এমবিবিএস পড়তে যান। কম খরচ, সরকারি বিশ্ববিদ্যালয় এবং দীর্ঘদিনের সুনামের কারণে অনেকের কাছেই রাশিয়াই হলো প্রথম পছন্দ। কিন্তু একজন নিরপেক্ষ বিশ্লেষক হিসাবে তারপরেও একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় যে রাশিয়ায় এমবিবিএস কি সত্যিই সঠিক সিদ্ধান্ত হবে? আসলে সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন কনসালটেন্টের কাছ থেকে আপনি হয়তো রাশিয়ায় এমবিবিএস এর অনেক ভালো দিক শুনতে পাবেন, আবার অন্যদিকে কেউ কেউ এমনভাবে কিছু নেগেটিভ তথ্যও দেন যেন রাশিয়াতে পড়তে যাওয়াটাই একেবারে ভুল সিদ্ধান্ত। অথচ এই দুটো পিকচারের কোনোটাই কিন্তু পুরোপুরি সঠিক নয়। আর তাই এই ভিডিওটাতে রাশিয়ায় এমবিবিএস করার বিষয়ে আমরা অযথা দেশটির প্রশংসা করব না, আবার অকারণে সমালোচনাও করব না, বরং ব্যক্তিগত স্তরে আমাদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা আর তথ্যের ভিত্তিতে আমরা রাশিয়ায় এমবিবিএস করার সুবিধা অসুবিধা, হিডেন কস্ট, ল্যাঙ্গুয়েজ প্রবলেম, আবহাওয়া, এফএমজি পাসিং রেশিও এবং অবশ্যই রাশিয়াতে মেডিকেল ইউনিভার্সিটি বেছে নেওয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে একেবারে বিস্তারিত আলোচনা করব। তাই আপনি যদি এবছর রাশিয়ায় এমবিবিএস করার ব্যাপারে ভাবনা চিন্তা শুরু করেন অথবা আপনার পরিবারের কেউ এই সিদ্ধান্ত যদি নিতে চলেন, তাহলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের এই ভিডিওটা দেখার পর আপনি নিজেই বুঝতে পারবেন রাশিয়া আপনার জন্য সঠিক বিকল্প কিনা। তবে ভিডিওটা শুরু করার আগে কমেন্টে অবশ্যই জানাবেন রাশিয়ার কোন বিশ্ববিদ্যালয়ে আপনি ভর্তি হওয়ার কথা ভাবছেন। আমি ব্যক্তিগতভাবে আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং জানাবো সেই বিশ্ববিদ্যালয়ের আনুমানিক বাজেট, এফএমজিই পাসিং রেশিও এবং সেটি আপনার জন্য কতটা ভালো বিকল্প হতে পারে। তো চলুন একেবারে শুরু থেকে শুরু করি। তবে তার আগে একটা কথা বলে নিই। আপনারা জানেন যে আমাদের একটা প্রতিষ্ঠান রয়েছে মিশন এমবিবিএস কলকাতা, যারা দীর্ঘ 10 বছর ধরে কয়েক হাজার ছাত্রছাত্রীকে রাশিয়া, উজবেকিস্তান, জর্জিয়ার মতো বিদেশের ইউনিভার্সিটি থেকে এমবিবিএস পাশ করিয়ে দেশে ফিরিয়ে এনেছে। আমি নিজেও বহুবার এই দেশগুলোতে ব্যক্তিগতভাবে ভিজিট করেছি, তাই আজকের এই ভিডিওটাতে আমি যা যা বলবো তার সব কিছুই আমার ব্যক্তিগত অভিজ্ঞতার জায়গা থেকেই বলবো, ভরসা করতে পারেন। সো লেটস স্টার্ট। দেখুন, বিদেশে এমবিবিএস এর কথা উঠলেই যে সবার আগে আমাদের মনে রাশিয়ার নাম আসে তার পেছনে কিছু ঠোস কারণ রয়েছে। এদের মধ্যে অন্যতম প্রধান কারণ হলো প্রায় 40 বছরেরও বেশি সময় ধরে রাশিয়া ভারতীয় শিক্ষার্থীদের এমবিবিএস পড়ার সুযোগ দিয়ে আসছে। এই দীর্ঘ ঐতিহ্যের কারণে রাশিয়া আজও ভারতীয় শিক্ষার্থীদের কাছে একেবারে প্রথম পছন্দ। আর তাই প্রথমে আমরা রাশিয়াতে এমবিবিএস করতে যাওয়ার সেই সুবিধাগুলোর কথা আলোচনা করব যেগুলোর কারণে অধিকাংশ শিক্ষার্থী রাশিয়াতে এমবিবিএস করতে চান। এদের মধ্যে সবচেয়ে বড় সুবিধা হলো রাশিয়ার খরচ মোটামুটিভাবে কম, খুব কম না, মোটামুটি কম। এমবিবিএস এর মোট 6 বছরের টিউশন ফিজ, হোস্টেল, থাকা খাওয়া, বায়োমেট্রিক, ভিসা এক্সটেনশন সমস্ত খরচ মিলিয়ে মোটামুটি প্রায় 40 লাখ টাকা থেকে শুরু হয়। তবে বিশ্ববিদ্যালয় ভেদে এই খরচ 50 লক্ষ টাকা পর্যন্ত যেতে পারে। দ্বিতীয় বড় কারণ হলো রাশিয়ার অধিকাংশ মেডিকেল বিশ্ববিদ্যালয় সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয়, অর্থাৎ আপনি কোনো সাধারণ কলেজে নয়, সরাসরি রাশিয়ার সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবেন। কিন্তু ভারতের সরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে যেখানে 650-এর বেশি নিট মার্কস লাগে, সেখানে রাশিয়ায় শুধুমাত্র নিট কোয়ালিফাই করলেই সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যায়। এটিও অনেকের কাছে একটা বড় আকর্ষণ। আর তৃতীয় কারণ হলো রাশিয়ার মেডিকেল ইউনিভার্সিটিগুলোর ইনফ্রাস্ট্রাকচার অত্যন্ত উন্নত, বড় এবং আন্তর্জাতিক মানের। তাছাড়া সেখানকার আধুনিক ক্যাম্পাস, উন্নত সুযোগ সুবিধাও অনেক শিক্ষার্থীদেরকে আকৃষ্ট করে। তবে এখানে একটা কথা আমি বলে রাখি, আমাদের ঘরের কাছের একটা দেশ উজবেকিস্তান, যে দেশটা বর্তমানে ভারতীয় ছাত্রছাত্রীদের কাছে প্রধান এমবিবিএস ডেস্টিনেশন হয়ে উঠেছে রিসেন্টলি। আপনারা জানেন হয়তো যে এই দেশটা একসময় সোভিয়েত রাশিয়ারই অংশ ছিল। এই উজবেকিস্তানে 6 বছরের এমবিবিএস এর খরচ মোটামুটি 30 থেকে 32 লাখ টাকার মধ্যে হয়ে যায়। মানে খরচটা রাশিয়ার তুলনায় বেশ খানিকটা কম, আর রাশিয়ার তুলনায় দেশটির দূরত্ব অনেকখানি কম এবং উজবেকিস্তানে শুধুমাত্র নিট কোয়ালিফাই করলেই সেখানকার সরকারি মেডিকেল কলেজে পড়া যায়। আর প্রায় প্রতিটা সরকারি মেডিকেল কলেজের ইনফ্রাস্ট্রাকচারও কিন্তু একেবারে আন্তর্জাতিক মানেরই। তবে একটা নাম ধরে উদাহরণ দিলে বিষয়টা আরও ভালোভাবে বুঝতে পারবেন। যেমন ধরুন, উজবেকিস্তানের বেস্ট মেডিকেল ইউনিভার্সিটি হলো আন্দিস স্টেট মেডিকেল ইনস্টিটিউট। এটা বিগেস্ট মেডিকেল ইউনিভার্সিটি
ইউনিভার্সিটি অ্যান্ড রিসার্চ সেন্টার ইন উজবেকিস্তান। হু লিস্টেড ইউনিভার্সিটির ওয়ার্ল্ড ডিরেক্টরি চেক করলে আন্দিজান স্টেট মেডিকেল ইউনিভার্সিটির র্যাঙ্ক কিন্তু সেকেন্ড পজিশনে আসে। আর তাই আন্দিজান স্টেট মেডিকেল ইনস্টিটিউট হলো এই মুহূর্তে এশিয়ার অন্যতম সেরা মেডিকেল ইউনিভার্সিটি। আর এখানে টিউশন ফিজও রাশিয়ার তুলনায় অনেকখানি কম। রাশিয়াতে টিউশন ফিজ যেখানে 50 লক্ষ টাকা ধরে চলতে হবে, সেখানে উজবেকিস্তানে 6 বছরের মোট খরচ মোটামুটি 30 থেকে 32 লক্ষ টাকার মধ্যে হয়ে যায়। মানে আমি বলতে চাইছি রাশিয়া তো অবশ্যই ভালো, কিন্তু দিল্লি থেকে মাত্র 3 ঘন্টার ফ্লাইটের দূরত্বে অনেকটা কম বাজেটে উজবেকিস্তানের আন্দিজ স্টেট মেডিকেল ইনস্টিটিউটও কিন্তু আপনার কাছে একটা ভালো অপশান হতে পারে। এখন আপনি যদি রাশিয়া, জর্জিয়া বা উজবেকিস্তানের মতো কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার বিষয়ে ভাবনা চিন্তা শুরু করতে চান, তাহলে সেই বিশ্ববিদ্যালয়ের ফি স্ট্রাকচার কেমন, অন্যান্য সুযোগ সুবিধা কেমন, বা যদি আরও বিস্তারিত কিছু তথ্য জানতে চান, তাহলে এই নম্বরে ফোন করে আমাদের প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতে পারেন। যাই হোক, রাশিয়াতে এমবিবিএস করার চতুর্থ বড় কারণ হলো এখানকার আন্তর্জাতিক অভিজ্ঞতা বা ইন্টারন্যাশনাল এক্সপোজার। রাশিয়া থেকে এমবিবিএস করলে বিভিন্ন দেশের শিক্ষার্থীদের সঙ্গে পড়াশোনা করার সুযোগ তৈরি হয়, এটা নিশ্চয়ই আপনারা ভালোভাবেই বুঝতে পাচ্ছেন। এবং পরবর্তীকালে পৃথিবীর অন্যান্য যে কোনো দেশে ডাক্তারি করার সুযোগও কিন্তু পাওয়া যায়, মানে ভবিষ্যতের জন্য একটা বাড়তি এক্সপোজার পাওয়া যায় আর কি। তাই আপনারা যদি রাশিয়ায় এমবিবিএস করার স্বপ্ন থাকে, তাহলে হয়তো এই সমস্ত সুবিধাগুলো দেখে সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন যে আপনিও রাশিয়াতেই পড়তে যাবেন। কিন্তু এখানে আমি আপনাদেরকে একটু থামাবো, কারণ আমাদের পজিটিভ দিকগুলো যেমন দেখতে হবে, পাশাপাশি নেগেটিভ দিকগুলোও কিন্তু সমানভাবে জানা দরকার। মানে একটা মুদ্রার যেমন দুটো দিক থাকে, তেমনি রাশিয়ায় এমবিবিএস করার ক্ষেত্রেও কিছু সুবিধা এবং কিছু অসুবিধা দুটোই রয়েছে। অনেক কনসালট্যান্ট শুধুমাত্র রাশিয়ার ভালো দিকগুলোই তুলে ধরেন, কিন্তু সমস্যাগুলো নিয়ে খুব কম মানুষ কথা বলেন জানেন। যেহেতু ভিডিওর শুরুতেই আমি বলেছি যে আমার ওপরে পুরোপুরি ভরসা করতে পারেন, তাই চলুন একবার নিরপেক্ষভাবে জেনে নিই যে রাশিয়ায় এমবিবিএস করার সবচেয়ে বড় অসুবিধাগুলো কি কি। দেখুন, রাশিয়াতে প্রথম এবং সবচেয়ে বড় সমস্যা হলো ভাষাগত সমস্যা বা ল্যাঙ্গুয়েজ প্রবলেম। বিভিন্ন কনসালট্যান্ট এজেন্সি থেকে আপনাদেরকে বলা হয় যে এমবিবিএস এর পুরো কোর্সই ইংরেজি মাধ্যমে পড়ানো হয়। এটা কিন্তু একেবারে সত্যি কথা। রাশিয়াতে বই, লেকচার, টিউটোরিয়াল সবই কিন্তু ইংরেজিতেই হয়। কিন্তু সমস্যা শুরু হয় যখন আপনি হাসপাতালে ক্লিনিক্যাল প্রশিক্ষণে যান, কারণ সেখানে রোগীরা সাধারণত নিজেদের স্থানীয় ভাষাতেই কথা বলেন। তাই যদি কেউ আপনাদেরকে এটা বলে যে রাশিয়ান ভাষা শেখার কোনো দরকারই নেই, সব কিছু ইংরেজিতেই হয়ে যাবে, তাহলে সেটা কিন্তু পুরোপুরি সঠিক তথ্য নয়। তাই রাশিয়াতে গেলে প্রথম দিন থেকেই আপনাকে রাশিয়ান ভাষা শিখতেই হবে। এমনকি অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে রাশিয়ান ভাষা একটা অতিরিক্ত বাধ্যতামূলক বিষয় হিসেবেও পড়ানো হয়, কারণ স্থানীয় মানুষ সাধারণত রাশিয়ান ভাষাতেই কথা বলেন। তবে প্রথম একটু অসুবিধা হলেও 2-2.5 বছরের মধ্যে আপনি ঠিকই কিন্তু রাশিয়ান ভাষাটা শিখে যাবেন। আর রাশিয়াতে এমবিবিএস এর দ্বিতীয় বড় অসুবিধা হলো রাশিয়ার অত্যন্ত কঠিন আবহাওয়া। ভারতের শীত আর রাশিয়ার শীত কিন্তু একেবারে আকাশ পাতালের তফাৎ। আমরা যারা পশ্চিমবঙ্গ, আসাম বা ত্রিপুরাতে থাকি, এখানে কিন্তু আমাদের তীব্র ঠান্ডার কোনো অভিজ্ঞতা নেই। তাই রাশিয়ার -10 থেকে -20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মানিয়ে নেওয়া বাঙালি ছেলেমেয়েদের পক্ষে কিন্তু মোটেও কোনো সহজ কাজ নয়। অবশ্য বিশ্ববিদ্যালয় এবং হোস্টেলে সাধারণত সেন্ট্রালি হিটেড থাকে, তাই ভেতরে খুব একটা বেশি সমস্যা হয় না। কিন্তু বাইরে বেরোলেই মোটা জ্যাকেট, স্নো জ্যাকেট, গামবুট সহ শীতের উপযোগী পোশাকের কিন্তু প্রয়োজন পড়বে। ভারতের তুলনামূলক উষ্ণ আবহাওয়া থেকে হঠাৎ করে এত কম তাপমাত্রায় গেলে শরীরের মানিয়ে নিতেও কিন্তু বেশ কিছুটা সময় লাগবে। তাই প্রথমবার শীতের সময় অনেকেরই কিন্তু সর্দি, কাশি বা জ্বর হওয়াটা একেবারে স্বাভাবিক একটা ঘটনা। তবে ধীরে ধীরে শরীর সেই পরিবেশের সঙ্গেও খাপ খাইয়ে নেবে। 6 বছরের পড়াশোনার মধ্যে অধিকাংশ শিক্ষার্থী সেই আবহাওয়ার সঙ্গে অভ্যস্তও হয়ে যায়। তবে শুরুটা কিন্তু বেশ কঠিন একটা ব্যাপার। আর তৃতীয় বড় সমস্যা হলো সেখানকার খাবার দাবার। যেহেতু রাশিয়ার ফুড কালচার আমাদের থেকে একেবারে আলাদা, তাই শুরুর দিকে রাশিয়ান ফুডে মানিয়ে নেওয়াটা খুবই কঠিন হয়ে যায়। আবার নিজেরা রান্না করে খাওয়াটাও অনেক সময় এবং খরচ সাপেক্ষ। ছাত্র অবস্থায় যেটা করতে পারাটাও ভীষণ মুশকিল একটা টাস্ক। আর খাবার দাবারই যদি ঠিক না থাকে, তাহলে সত্যি কথা বলতে কি পড়াশোনায় মন বসানো খুবই কঠিন হয়ে যায়। যদি ব্যক্তিগতভাবে আমাকে জিজ্ঞেস করেন, আমি বলবো প্রথমত ওয়েদার আর দ্বিতীয়ত খাবার দাবার, এই দুটো কিন্তু
পড়াশোনা করার জন্য সবচেয়ে বড় দুটো ফ্যাক্টর, আর রাশিয়াতে এই দুটোই কিন্তু সবচেয়ে খারাপ। তবে এখানে একটা কথা আমি বলে রাখি, কিছু বছর আগেও ভারতীয় ছাত্রছাত্রীদের বেস্ট মেডিকেল ডেস্টিনেশন ছিল কিন্তু ইউক্রেন, কিন্তু ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর বর্তমানে ভারতীয় ছাত্রছাত্রীদের বেস্ট এমবিবিএস ডেস্টিনেশন হলো উজবেকিস্তান। আর যেহেতু প্রতি বছর হাজার হাজার ছাত্রছাত্রী ভারত থেকে উজবেকিস্তানে যাচ্ছে, আর এটা উজবেকিস্তান সরকারের কাছে একটা বড় সড়ো বৈদেশিক মুদ্রার সোর্স, বা বলা ভালো বিরাট অঙ্কের রোজগারের সোর্স, তাই উজবেকিস্তান সরকার নিজেরা উদ্যোগী হয়ে সেখানকার মেডিকেল ইউনিভার্সিটিগুলোতে ভারতীয়দের জন্য ভারতীয় পরিবেশ তৈরি করছে। সেখানে ভারতীয় হিন্দিভাষী শিক্ষক, ভারতীয় স্টাফ রাখা হচ্ছে, এমনকি হোস্টেলগুলোতে পর্যন্ত ভারতীয় খাবার দাবার একেবারে অ্যাভেলেবেল। ভিডিওর শুরুতেই আমি যে ইউনিভার্সিটির কথা বললাম, উজবেকিস্তানের সেরা মেডিকেল বিশ্ববিদ্যালয় আন্দিজান স্টেট মেডিকেল ইনস্টিটিউট, বর্তমানে সেই বিশ্ববিদ্যালয়ে 2000-এর বেশি ভারতীয় ছাত্রছাত্রী পড়াশোনা করছে। আপনি চাইলে গুগল করে নিতে পারেন। তাই সেখানে অলরেডি ইন্ডিয়ান স্টুডেন্টদের একটা বড় কমিউনিটি তৈরি হয়ে গেছে। ফলে একদিকে যেমন সিনিয়রদের সাহায্য পাওয়া যায়, অন্যদিকে এখানকার হোস্টেলগুলোতে ইন্ডিয়ান ফুডও কিন্তু অ্যাভেলেবেল। ফটোতে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই আন্দিজান হোস্টেলের ভারতীয় ফুড। আগেই বললাম আমি বেশ কয়েকবার গেছি, আমি নিজেও একটু খেতে ভালোবাসি, আর খাওয়া দাওয়া নিয়ে এখানে যে কোনো সমস্যা নেই এটা কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। আরও একটা প্লাস পয়েন্ট হলো উজবেকিস্তানের অন্যান্য অঞ্চলগুলোর আবহাওয়া একটু চরম প্রকৃতির হলেও উজবেকিস্তানের আন্দিজানের আবহাওয়া তুলনামূলকভাবে অনেকখানি আরামদায়ক, এবং রাশিয়ার মতো অতটা তীব্র ঠান্ডা তো নয়ই নয়। তাই ভারতীয় শিক্ষার্থীদের জন্য পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া এখানে কিন্তু অনেক সহজ একটা ব্যাপার। এখন আমি এতক্ষণ যে কথাগুলো বললাম, যদি মনে হয় সেই কথাগুলো আপনারা একটু যাচাই করে দেখবেন, তাহলে উজবেকিস্তানে এখন আমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে তাদের অভিভাবকদের সঙ্গে আমরা আপনার কথা বলিয়ে দিতে পারি। আমাদের প্রতিষ্ঠান মিশন এমবিবিএস কলকাতার অফিস থেকেই আমরা সেই ব্যবস্থাটা করে দেব। সেক্ষেত্রে আপনি এই ফোন নম্বরে ফোন করে বলুন যে কিভাবে আপনি উজবেকিস্তানে পড়াশোনা করছে এরকম ছাত্রছাত্রীদের অভিভাবকদের সঙ্গে কথা বলবেন। নিশ্চিন্তে ফোন করুন, আমরা এই ব্যবস্থা করে দেব, কথা দিচ্ছি। এবার আসি রাশিয়ায় চতুর্থ বড় অসুবিধার কথায়, সেটা হলো হিডেন কস্ট বা অতিরিক্ত খরচ। দেখুন, অনেকেই শুধু টিউশন ফিজ, হোস্টেল এবং খাবার দাবারের খরচের কথা বলেন, কিন্তু এর বাইরেও এমন অনেক ছোট ছোট খরচ রয়েছে যেগুলোর কথা খুব কম মানুষই কিন্তু উল্লেখ করেন। এই অতিরিক্ত খরচগুলো কি কি? এর মধ্যে রয়েছে স্টেশনারি, দৈনন্দিন ব্যবহার্য ছোটোখাটো জিনিসপত্র, টয়লেটরিজ, ব্যক্তিগত প্রয়োজনীয় সামগ্রী, এবং সবচেয়ে বড় খরচ হলো যাতায়াতের খরচ। অনেকেই ভাবেন যেহেতু শিক্ষার্থীরা হোস্টেলেই থাকবে তাই আবার যাতায়াতের খরচ এক্সট্রা কেন লাগবে। আসলে সব ক্লাস কিন্তু সেখানে এক জায়গায় হয় না। কিছু ক্লাস বিশ্ববিদ্যালয়ে, কিছু ক্লাস হাসপাতালের বিভিন্ন বিভাগে, আবার কখনো কখনো হোস্টেল থেকে বিশ্ববিদ্যালয়ের দূরত্বটাও বেশ কিছুটা বেশি হতে পারে। ফলে নিয়মিত ছোটোখাটো যাতায়াতের জন্য আলাদা খরচ হয়। এটা হয় কারণ রাশিয়ার মেডিকেল ইউনিভার্সিটিতে ক্যাম্পাসগুলো অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু ছড়ানো ছিটানো, মানে ঠিকঠাক গুছিয়ে এক জায়গায় নেই। ফলত দৈনন্দিন যাতায়াতের জন্য একটা বড় খরচ কিন্তু লাগবে। এছাড়া আরও একটা বড় খরচ রয়েছে যেটি অনেকেই হিসেবের মধ্যেই ধরেন না, সেটা হলো ভারত থেকে রাশিয়ার যাতায়াতের বিমান ভাড়া। ভারত থেকে মস্কো পর্যন্ত বিমানের টিকিট সাধারণত 35,000 টাকার কমে কিন্তু হবে না। আর যদি মস্কো থেকে অন্য কোনো শহরে যেতে হয় তাহলে আরও 5 থেকে 10,000 টাকা অতিরিক্ত খরচ হয়ে যাবে। এটাও কিন্তু মাথায় রাখতে হবে। অর্থাৎ আপনি একবার ভারত থেকে রাশিয়া যাওয়া এবং ফিরে আসার জন্য মোটামুটি আপনার 80,000 থেকে 90,000 টাকা পর্যন্ত কিন্তু খরচ হয়ে যাবে। এখন যদি আপনি 6 বছরের মধ্যে 5-6 বার ভারত রাশিয়া যাতায়াত করেন তাহলে শুধুমাত্র বিমান ভাড়াতেই কিন্তু আপনার 5 থেকে 6 লক্ষ টাকা অতিরিক্ত খরচ হয়ে যাবে। এটি এমন একটা খরচ যা অনেকের আগে থেকে কিন্তু উল্লেখ করেই না। তাই কেউ যদি আপনাকে রাশিয়ায় এমবিবিএস করবার জন্য 50 লক্ষ টাকা বাজেট বলে তাহলে তার সঙ্গে অন্তত 6 থেকে 7 লক্ষ টাকা অতিরিক্ত ধরে আপনার পরিকল্পনা কিন্তু করা উচিত। তবে এখানে একটা কথা বলে রাখি, যদি আমি কিন্তু কোনো তুলনায় যাচ্ছি না, তথাপিও বলে রাখি ভিডিওর শুরুতে উজবেকিস্তানের যে বেস্ট মেডিকেল কলেজের কথা আমি বলছিলাম, আন্দিজান স্টেট মেডিকেল ইনস্টিটিউট, সেটি যেহেতু উজবেকিস্তানের একটা ন্যাশনাল লেভেল মেডিকেল ইউনিভার্সিটি, তাই এটি উজবেকিস্তান সরকারের কাছ থেকে প্রতি বছরই একটা বড় অঙ্কের সরকারি গ্র্যান্ট পায়। ফলত সেখানে শুধুমাত্র এমবিবিএস নয়, জেনারেল মেডিসিনের পাশাপাশি পোস্ট গ্র্যাজুয়েশন, ডেন্টিস্ট্রি, নার্সিং,
ফার্মেসি সহ 65টিরও বেশি বিভাগ রয়েছে এক ছাতার তলায়, মানে একটা বড় ক্যাম্পাসের মধ্যেই। আর হাতে কলমে রোগী দেখার জন্য এই ইনস্টিটিউটেরই নিজস্ব প্রায় 1600 বেডের একটা আধুনিক টিচিং হসপিটাল রয়েছে। এখানেই শিক্ষার্থীরা অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে ক্লিনিক্যাল ট্রেনিং সম্পন্ন করার সুযোগ পায়। আর এর সব কিছুই একটা ক্যাম্পাসের মধ্যেই কিন্তু হয়। তাই রাশিয়ার মতো যাতায়াতের জন্য আলাদা করে বিশাল কোনো খরচের কিন্তু জায়গাই নেই। তাছাড়া উজবেকিস্তান যেহেতু ভারতের খুব কাছের একটা দেশ, ফ্লাইটেও মোটামুটি 3 ঘন্টা দূরত্ব, তাই বিমান ভাড়া মোটামুটি 10,000 টাকার মতো লাগে। আর ট্যুরিস্ট ভিসা মোটামুটি 1 মাসের মধ্যেই কিন্তু পেয়ে যাওয়া যায়। সেক্ষেত্রে ভারত থেকে যাতায়াতের খরচটা রাশিয়ার তুলনায় অনেকখানি কিন্তু কম উজবেকিস্তানে। এরপরেও যদি রাশিয়া বা উজবেকিস্তানে মেডিকেলের পড়াশোনার বিষয়ে আপনি আরও খুঁটিনাটি বিষয় জানতে চান, তাহলে অবশ্যই এই নম্বরে ফোন করে বিস্তারিত জানতে পারেন। এবার আসা যাক রাশিয়ায় এমবিবিএস এর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এফএমজিই পাসিং রেশিও। এফএমজিই তো আপনারা সকলেই জানেন, ফরেন মেডিকেল গ্র্যাজুয়েট এক্সামিনেশন, মানে যারা বিদেশ থেকে এমবিবিএস করে আসে ভারতে লাইসেন্স পাওয়ার জন্য তাদেরকে এই এফএমজিই বা ফরেন মেডিকেল গ্র্যাজুয়েট এক্সামিনেশনটা দিতে হয়। অনেকেই বিশ্ববিদ্যালয় বাছাই করার সময় এফএমজিই পাশের হার নিয়ে কোনো আলোচনাই করেন না, অথচ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কেন বলছি এ কথা? বলছি এই কারণেই, কারণ রাশিয়ার সব বিশ্ববিদ্যালয়ে এফএমজি পাশের হার কিন্তু এক নয়। কিছু বিশ্ববিদ্যালয়ে এফএমজি রেজাল্ট খুবই ভালো, কিছু মাঝারি, আবার কিছু বিশ্ববিদ্যালয়ের এফএমজি পাশের হার তুলনামূলকভাবে অনেকখানি কম। তাই বিশ্ববিদ্যালয় নির্বাচন করার আগে অবশ্যই তার এফএমজি পাসিং রেশিওটা ভালোভাবে যাচাই করুন। সম্ভব হলে এমন একটা বিশ্ববিদ্যালয় বেছে নিন যার এফএমজিই পাশের হার অন্তত 40% বা তার বেশি। সেটি যদি সম্ভব না হয় তাহলে অন্তত 30% বেশি পাশের হার রয়েছে এমন বিশ্ববিদ্যালয় কিন্তু আপনাকে বেছে নেওয়ার চেষ্টা করতে হবে। তবে আবারও বলছি, আমি কোনো তুলনা করছি না, কিন্তু উজবেকিস্তানের প্রায় সবকটা মেডিকেল ইউনিভার্সিটিতেই এই এফএমজিই পাসিং রেশিও কিন্তু অনেকখানি হাই। কেন বলছি এ কথা? কারণ আগেই বলেছি, ইউক্রেনের পর ভারতীয় ছাত্রছাত্রীদের কাছে সবচেয়ে বড় এমবিবিএস ডেস্টিনেশন হলো এখন উজবেকিস্তান। তাই সেখানকার সরকার এত বড় রোজগারের জন্য সেখানে ভারতীয় ছাত্রছাত্রীদের জন্য বিশেষ নজরদারির ব্যবস্থা রেখেছে। এর মধ্যে সবচেয়ে বড় নজরদারি বা বিষয়টা হলো সেখানকার ভারতীয় ছাত্রছাত্রীরা যাতে ভারতে ফিরে এফএমজিই পরীক্ষাটা পাশ করতে পারে, বছরের শুরু থেকেই কিন্তু তার ব্যবস্থা তারা গ্রহণ করে। মানে আমি বলতে চাইছি, উজবেকিস্তানের যে মেডিকেল ইউনিভার্সিটিতেই আপনি পড়তে যান না কেন, সেখানে ফার্স্ট ইয়ার থেকেই এফএমজির জন্য আলাদা প্রিপারেশন কিন্তু শুরু হয়ে যায়। বিশেষ করে আমি যে আন্দিজান স্টেট মেডিকেল ইনস্টিটিউটের কথা বললাম, সেখানে তো শুরু হয়ই বটে। তাই এই বিষয়টা নিয়ে খুব বেশি অসুবিধা কিন্তু হয় না। আমাদের বহু ছাত্রছাত্রী রয়েছে যারা বিদেশ থেকে এমবিবিএস পাশ করে এসে প্রথমবারেই এফএমজি পাশ করে লাইসেন্স পেয়ে এখন প্র্যাকটিস করছে। তবে এখানে একটা আশার কথা বলে রাখি, আগে বিদেশ থেকে এমবিবিএস শেষ করে ভারতে ফিরে এলে ফরেন মেডিকেল গ্র্যাজুয়েট এক্সামিনেশন মানে এফএমজিই নামের এই স্ক্রিনিং টেস্টটা দিতে হতো, কিন্তু এখন সেই নিয়মটা কিন্তু বদলে গেছে। বর্তমানে ভারত সরকারের নতুন নিয়ম অনুযায়ী আপাতত 2027 সাল পর্যন্ত বিদেশ থেকে এমবিবিএস পাশ করে এলে এই এফএমজিই পরীক্ষাটা দিতে হবে। 2028 সাল থেকে এই পরীক্ষাটা কিন্তু আর দিতে হবে না। অর্থাৎ এবছর যদি আপনার ছেলে বা মেয়ে বিদেশে এমবিবিএস করতে যায়, তাহলে 2032 সালে গিয়ে যখন তার এমবিবিএস কমপ্লিট হবে, তখন ভারতে ফিরে এসে তাদেরকে আর এফএমজিই পরীক্ষাটাতে বসতেই হবে না। আশা করি বিষয়টা আপনাদের ভালোভাবে বোঝাতে পারলাম। তবে এখন সবাইকে ডাক্তারি করবার জন্য একটা কমন লাইসেন্স এক্সামে বসতে হয়, যার নাম নেক্সট, মানে ন্যাশনাল এক্সিট টেস্ট, যেটা সবাইকেই কিন্তু দিতে হয়। মানে ভারতে ডাক্তার হিসেবে প্র্যাকটিস করতে চাইলে আপনি ভারতে এমবিবিএস করুন, বিদেশে এমবিবিএস করুন, সরকারি কলেজ থেকে এমবিবিএস পড়ুন, প্রাইভেট কলেজ থেকে এমবিবিএস পড়ুন, কিংবা এইমস থেকে পড়ুন, সব ক্ষেত্রেই আপনাকে নেক্সট পরীক্ষাটা কিন্তু দিতেই হবে। অর্থাৎ এই পরীক্ষাটা সবার
সবার জন্যই বাধ্যতামূলক। তাই বিদেশ থেকে এমবিবিএস পাশ করে এলে আপনাকেও সবার মতোই লাইসেন্স এক্সাম মানে শুধুমাত্র নেক্সট পরীক্ষাটা দিতে হবে। মানে ভারতে পড়লেও এই পরীক্ষাটা দিতে হবে, আপনি বিদেশে পড়লেও আপনার কিন্তু এই নেক্সট পরীক্ষা দিতে হবে। আর উজবেকিস্তানের বিভিন্ন মেডিকেল ইউনিভার্সিটিতে বর্তমানে যারা এমবিবিএস কোর্সে ভর্তি হচ্ছে তাদের প্রথম থেকেই নেক্সট এক্সামের প্রিপারেশন কিন্তু আলাদা করে শুরু হয়ে যায়। এই রকম প্রিপারেশন এমনকি ভারতের সরকারি মেডিকেল কলেজগুলোতেও কিন্তু হয় না। আশা করি এই পয়েন্টটাকে আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পারলাম। তবে পরিশেষে একটা কথা বলি, ভিডিওর শুরুতে যেটা বলেছিলাম, আমাদের একটা প্রতিষ্ঠান রয়েছে মিশন এমবিবিএস কলকাতা, যারা বিগত 10 বছর ধরে সফলভাবে এই ফিল্ডে কাজ করে আসছে। তাই আপনি যদি আপনার ছেলে বা মেয়েকে সাধ্যের মধ্যে খরচে বিদেশ থেকে এমবিবিএস পাশ করিয়ে আনতে চান, তাহলে নিশ্চিন্তে আমাদেরকে এই ফোন নাম্বারে ফোন করতে পারেন। অ্যাডমিশন, অ্যাকোমোডেশন, ভিসা প্রসেসিং, যদি দরকার হয় ব্যাংক লোন, কারেন্সি এক্সচেঞ্জ, এমনকি মেডিকেল কলেজ পর্যন্ত পৌঁছে দেওয়ার সব ব্যবস্থা আমরাই করব। দীর্ঘ 10 বছরের বেশি সময় ধরে আমরা সফলভাবে এই ফিল্ডে কাজ করছি। তাই আপনি নিশ্চিন্তে আমার এবং আমাদের প্রতিষ্ঠান মিশন এমবিবিএস কলকাতার উপরে অনায়াসে ভরসা করতে পারেন। আজ এ পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে। ভালো থাকবেন। আর হ্যাঁ, আমাদের কলকাতার অফিসে এলে আপনার সঙ্গে আমার দেখা হবে। অ্যাপয়েন্টমেন্ট বুক করতে এখনই ফোন করুন এই ফোন নাম্বারে।